এখানে বলে রাখি এই ফর্মে মানে অনলাইনের ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট লেখার কিন্তু কোনো জায়গা নেই। এবার বলবেন কেন অফলাইন ফর্মে তো লিখতে হচ্ছে? দেখুন, প্রথমেই বলা হয়েছিল এবার থেকে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে আসবে। ডিবিটি কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আপনার আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে। তাই ব্যাংক অ্যাকাউন্ট লেখা তো প্রশ্ন নেই, কারণ আপনার আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে যখন টাকা ছাড়া হবে আর কি সরকারের তরফ থেকে, সরকার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পুট করবে না, সরকার আপনার আধার নাম্বার পুট করবে। আধার নাম্বার পুট করলে সেই আধারের সঙ্গে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে। তাই অ্যাকাউন্ট নাম্বার লেখার কিন্তু কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় প্রশ্ন চলে আসছে, প্রথম যখন ফর্ম ফিল আপ করবো এই সিটিজেন/ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করে আমি এখানে একটি ফর্ম ফিল আপ করবো। এবার অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সবার আগে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে, যে জেলায় আপনি বাস করেন। আমি আপাতত এখান থেকে একটি জেলা সিলেক্ট করে নিচ্ছি, বীরভূম। তারপর এখানে একটি ফোন নাম্বার পুট করতে হবে। এবার বলছেন এই ফোন নাম্বারটি কার দেব? দেখুন, এখানে যে ফোন নাম্বারটি দেবেন না, সেই ফোন নাম্বারটি এমন একজন ব্যক্তি দেবেন যিনি সবসময় ফোনটা হাতের কাছে থাকেন বা তিনি অ্যাক্টিভ মেম্বার। এখানে হেড অফ দ্য ফ্যামিলির ফোন নাম্বার দিতে পারেন যদি হেড অফ দ্য ফ্যামিলি অ্যাক্টিভ হয়। এবার দেখা গেল হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে বয়স্ক মানুষ, তার কাছে ফোন থাকলেও তিনি ফোনটা খুব একটা হয়তো ব্যবহার করেন না বা ফোন এলে অতটা ধরতে জানেন না, তাহলে দেবেন না। তাই এখানে সেই ফোন নাম্বারটি দেবেন যে ব্যক্তির কাছে ফোন সবসময় অ্যাক্টিভ থাকে। কারণ বলছি, যদি কখনো দেখা যায় আপনি অনলাইন ফর্ম ফিল আপ করেছেন এবং যখন ভেরিফিকেশন হচ্ছে তখন হয়তো আপনাকে ফোন করা হলো, ঠিক আছে, এক্ষেত্রে এই ফোন নাম্বার দিয়েই যদি ফোন করা হয় বা স্ট্যাটাস দেখার জন্য এমন একটা ফোন নাম্বার দেওয়া হবে যেটাতে ওটিপি পাওয়া যায়, ঠিক আছে। এই কারণের জন্য বলছি, যে ফোনটা সবসময় চালু থাকে বা অ্যাক্টিভ ফোন সেই ফোন নাম্বারটা এখানে পুট করবেন। তারপর এখানে যে ক্যাপচাটি আছে এখানে পুট করে দেবেন। আর এখানে দেখুন বলা হয়েছে আপনি একটা ফোন দিয়ে একটা ফ্যামিলিরই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। আর দ্বিতীয় প্রশ্ন এখানে বলা হয়েছে যারা 3/6/2026 মানে প্রথম যেদিন অনলাইন পোর্টাল খুলেছিল সেদিন যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরই কিন্তু আবার নতুন করে নতুন ফরম্যাটে আবার এই পোর্টালে সবকিছু সাবমিট করতে হবে। তাই 3 তারিখে যারা অনলাইন ফর্ম ফিল আপ করেও ফেলেছিলেন তাদেরকে কিন্তু আবার করতে হবে। মোটামুটি এখানে বুঝতে পারলেন কার ফোন নাম্বার দিতে হবে। আমি আপাতত এখানে একটি ফোন নাম্বার পুট করে ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবো। এরপর ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসছে, ওটিপিটি আমি এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবো। এখানে এবার মেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। প্রথমেই বলে দিই, এখানে আপনারা এই ফর্ম থেকে টোটাল 10 জন ফ্যামিলি মেম্বারের নাম অ্যাড করতে পারবেন। যদি দেখা যায় একটা পরিবারে হয়তো 10 জন মেম্বার আছে, সেই 10 জন মেম্বারের মধ্যে 5 জন মেম্বার এমন আছে, মানে 5 জন এমন মহিলা মেম্বার আছে যারা প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু তাদের জন্য বা তাদের আলাদা ফ্যামিলি করে দরকার নেই। একটা ফ্যামিলি করবেন যেখানে 10 জন মেম্বার আছে এবং ওই 5 জন মহিলার নাম এই একটা ফর্মের মধ্যেই দিয়ে দেবেন যারা অন্নপূর্ণা যোজনায় নাম বলার জন্য যোগ্য, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এখানে কিছু কিছু ডিটেল আছে, 1 2 3 4 5 6 6টা অপশন আছে। প্রত্যেক ফ্যামিলি মেম্বারের 6টা অপশন আপনাকে ফিল করতে হবে। এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি আছে, তারপর অ্যাড মেম্বার করলে এখানে মেম্বার 2 চলে আসবে, তারপর অ্যাড মেম্বার করলে মেম্বার 3 চলে আসবে। এরকমভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন প্রত্যেক মেম্বারের। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির এই 6টা ডিটেল ফিল করবেন, তারপর মেম্বার 2 হিসেবে আপনি যাকে সিলেক্ট করবেন তার 6টা ডিটেল ফিল করবেন, এইভাবে ফিল করবেন। এখানে দেখুন ফর্মটা কিন্তু ইংরেজিতে লেখা আছে। এখানে নিচে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আছে, এখানে আপনারা ইংলিশটাকে চেঞ্জ করে যদি বাংলা করে নেন তাহলে ইংরেজির সঙ্গে বাংলা লেখাও কিন্তু এখানে শো হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানেও দেখুন সব কিছু কিন্তু বাংলা হয়ে গেল। এবার আমরা একটা একটা করে ডিটেল ফিল করবো। আপনাদের দ্বিতীয় প্রশ্ন ছিল সব থেকে বেশি প্রশ্ন করেছেন, ডকুমেন্ট যে আপলোড করতে হচ্ছে কি আপলোড করতে হচ্ছে এবং সেগুলো জেরক্স আপলোড করবো না অরিজিনাল। দেখুন, জেরক্স আপলোড করতে হবে না অরিজিনাল আপলোড করতে হবে সেরকম কিন্তু কিছু মেনশন করার নেই। যদি আপনার কাছে অরিজিনাল থাকে অবশ্যই অরিজিনাল আপলোড করবেন, যদি আপনার কাছে জেরক্স থাকে জেরক্স আপলোড করবেন। যদি দেখা যায় গতকাল হয়তো কেউ ফর্ম আপলোড অলরেডি করে দিয়েছেন, হ্যাঁ এখানে বলে রাখি ফর্ম আপলোড একবার হয়ে গেলে বা সাবমিট হয়ে গেলে এডিট অপশন কিন্তু নাই, আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না। এবার যারা ফর্ম অলরেডি ফিল আপ করে দিয়েছেন তারা হয়তো অরিজিনাল আপলোড করেননি, জেরক্স আপলোড করে দিয়েছেন। এবার অনেকে কমেন্ট দেখে কনফিউশন হয়ে যাচ্ছেন, অনেকে লিখেছেন জেরক্সের নিচে কি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, সেটাও কিন্তু মেনশন করা নেই। আপনারা অরিজিনাল অথবা জেরক্স অথবা সেলফ অ্যাটেস্টেড জেরক্স যে কোনো আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এবার একটা একটা করে এখানে ডিটেল ফিল করবো। প্রথমে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল করবেন। এখানে স্মল লেটার বাই ডিফল্ট চলে আসছে, আমি ক্যাপস লক অন করে ক্যাপিটাল লেটার পড়ে নেবো। আমি এখান থেকে পরিবারের হেড তার নাম রাখছি রামপাল, এটা আমি এখানে ফিল আপ করে দিলাম। তারপর এখান থেকে জন্ম তারিখ দিতে হবে পরিবারের হেডের। জন্ম তারিখটা কি অনুযায়ী দেবেন? আধার কার্ডে যেটা লেখা আছে সেই আধার অনুযায়ী কিন্তু জন্ম তারিখটা আপনাকে দিতে হবে। আমি এখান থেকে একটি জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এই মোটামুটি একটা আমি জন্ম তারিখ সিলেক্ট করে নিলাম। তারপর জেন্ডার এখান থেকে চুজ করছি মেল, ঠিক আছে, পরিবারের হেড মেল। যদি দেখা যায় পরিবারের হেড যিনি আছেন আর কি তিনি হয়তো মহিলা, ঠিক আছে, তাহলে এখানে মহিলা সিলেক্ট করবেন।
অন্যথায় যদি পরিবারের হেড পুরুষ হয় তাহলে পুরুষ সিলেক্ট করবেন। মনে রাখবেন পরিবারের প্রধান তিনিই হবেন যিনি হচ্ছে পরিবারের সবথেকে বয়োজ্যেষ্ঠ সদস্য আপনার পরিবারের মধ্যে আর কি, ঠিক আছে? কারণ বাংলা ফর্মে লেখা আছে একটা পরিবার বলতে বোঝায় তাদের একটাই রান্নাঘর এবং ওই একই রান্নাঘর থেকে সবাই খাদ্য গ্রহণ করেন। যদি দেখা যায় বাবা এবং মা আলাদা, তাদের রান্নাঘর আলাদা, আর অন্যদিকে ছেলে, তার স্ত্রী এবং তার ছেলে, মানে সেই যিনি পরিবারের হেড আছেন তার নাতি আর কি, তারা আলাদা, তাদের রান্নাঘর আলাদা, তাহলে কিন্তু ফ্যামিলি আলাদা হয়ে যাবে। এরকম কিন্তু বলা নেই ফর্মে যে রেশন কার্ডে যেভাবে ফ্যামিলি বিভাজন করা আছে ওই অনুযায়ী করতে হবে, এটা কিন্তু বলা নেই। ফর্মে কিন্তু লেখা ছিল আপনাদের পরিবার মানে একই রান্নাঘর থেকে খাবার খান, এরকম ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটা পরিবার তৈরি হচ্ছে। তাই যারা আলাদা থাকেন, মানে হয়তো কথাবার্তা নেই, মুখ দেখা দেখি নেই, এরকম যদি ব্যাপার থেকে থাকে তাহলে পরিবার আলাদা করবেন। অন্যথায় একসাথে যদি রান্না হয় তাহলে কিন্তু একটা পরিবারের মধ্যেই আসবেন। এছাড়া জেন্ডার আমি মেল রাখছি। অবশ্য মনে রাখবেন এখানে যখনই মেল করে দেওয়া হবে তখন কিন্তু অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে চান কিনা ওই অপশনটা আসবে না, সেটা আমি পরে দেখাচ্ছি। তারপর এখান থেকে ক্যাটাগরি চুজ করে নেবেন, এই ব্যক্তির যে ক্যাটাগরি আছে আনরিজার্ভ চুজ করছি। আর যদি আমি এখান থেকে এসসি বা এসটি চুজ করি সেক্ষেত্রে কিন্তু কিছু আপলোড করতে হচ্ছে না, মনে আছে? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাই অনেকে ফর্মের সাথে কাস্ট সার্টিফিকেটও জমা দিচ্ছেন। আমার মনে হয় না যে কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন আছে। আমি আপাতত এসসি করি, ফর্মটা ফিল আপ করছি। এরপর বলা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আধারের সঙ্গে লিঙ্ক। যদি হেড অফ দ্য ফ্যামিলির আধারের সঙ্গে কোনো ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে নর্মাল ফোন নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে? এরকম নয় যে আপনাকে লিঙ্ক করেই করতে হবে, এটা ব্যাপার নয়। অবশ্য তিনি যদি অন্য কোনো সুযোগ সুবিধা পেতে চান আর কি, সেক্ষেত্রে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রাখাটা ভালো, পরবর্তীকালে অন্য ক্ষেত্রেও হয়তো কাজে লাগবে। অন্যথায় যে কোনো ফোন নাম্বার এখানে লিখে দিতে পারেন, তবে আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার দিলে সবথেকে বেটার হয়। এখানে টোটাল মেম্বার হচ্ছে 3 জন, কারণ আমি এখানে 3 জনকে সিলেক্ট করে রেখেছি। আপনারা পরে বাড়াতেও পারেন, টোটাল 10 জনকে আপনারা অ্যাড করতে পারবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে পরিবারের যিনি হেড আছেন তিনি হ্যান্ডিক্যাপ কিনা। যদি হ্যান্ডিক্যাপ হয় ইয়েস করবেন। তারপর হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নাম্বার আপনি সেটা এখানে বসাতে হবে, কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ সেটা সার্টিফিকেটই লেখা থাকে, এবং এই ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোড করতে হবে 50 থেকে 200 KB জেপিইজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে। এখানে আপলোড ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন। অনেকের 50 থেকে 200 KB কী করে পড়তে হয় এটা বুঝতে পারছেন না, এটা ভিডিও শেষকালে আমি দেখিয়ে দেবো। এটা আপনারা কিন্তু কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনোভাবেই করতে পারেন। ইনি হ্যান্ডিক্যাপ নন, এটা আপাতত আমি নো করে দিচ্ছি। তারপর আধার কার্ডের নাম্বার এখানে পুট করতে হবে। আধার নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে এখানে উই হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ড আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 KB। এই সাইজটা আপনারা কী করে পড়বেন সেটা কিন্তু আমি ভিডিও শেষকালে দেখিয়ে দেবো, আমি আবার বলে দিলাম। এটা ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর আপনার হেড অফ দ্য ফ্যামিলি বা এই যে টোটাল পরিবারটা আছে তাদের টোটাল অ্যাড্রেস ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে স্থায়ী ঠিকানা আছে, এখানে আপনার ভিলেজ এবং পোস্টের নাম দিয়ে দেবেন। জেলা বাই ডিফল্ট বীরভূম সিলেক্ট হয়েই থাকবে, কারণ প্রথমেই আমি সিলেক্ট করেছি। তারপর আছে এলাকার ধরন, গ্রাম্য এলাকায় বাড়ি হলে রুরাল, অন্যথায় আরবান সিলেক্ট করবেন, আমি এটা রুরাল সিলেক্ট করছি। তারপর আমাদের যে পিনকোড আছে পিনকোডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পোস্ট অফিসের নাম যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অনেকে বলছিলেন তাদের পোস্ট অফিসের নাম এখানে শো হচ্ছে না। যদি এরকম কারোর সাথে হয়ে থাকে, এখানে তো আদার্স অপশন নেই, এক্ষেত্রে আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করবেন। তারপর পুলিশ স্টেশনের নাম, এখানেও অনেকে বলছেন তাদের থানার নাম এখানে শো হচ্ছে না, তাদেরকেও বলবো যদি শো না হয় তাহলে কিছুদিন পর ফর্মটা ফিল আপ করুন, পরে হয়তো আপডেট হয়ে যাবে, অন্যথায় অফলাইনে ফর্ম ফিল আপ করুন। তারপর বলা হয়েছে ব্লকের নাম, ব্লকের নামটাও এখান থেকে আপনাকে চুজ করতে হবে। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সেটাই ড্রপডাউন থেকে আপনারা পেয়ে যাবেন, যেটা হবে সিলেক্ট করবেন। যদি এখানে ব্লক বা গ্রাম পঞ্চায়েতের নাম না দেখায় তাহলে অফলাইনে ফর্ম ফিল আপ করবেন অথবা একবার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এবারে আমি তো বলে দিলাম অফলাইন, এবার দেখা গেল অফলাইনে যখন এন্ট্রি হবে ফর্মগুলো, তারাও তো মানে ডাটা এন্ট্রি অপারেটররাও তো এইভাবেই ফর্ম এন্ট্রি করবে। সেক্ষেত্রে তারাও যদি এখানে এন্ট্রি করতে না পারে সেক্ষেত্রে প্রবলেম আছে, আপনার ফর্মটা হয়তো পাশে রেখে দেবে, পরে এন্ট্রি করবে বলে। এই জন্য বেটার হয় একবার ব্লক অফিসে গিয়ে কথা বলে নেবেন। তারপর আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করতে হবে। তারপর আপনার বিধানসভার নাম এই ড্রপডাউন থেকে পেয়ে যাবেন, এবং তারপর পার্ট নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে এখানে কি অপশন পেয়ে যাবেন ভোটার কার্ড আইডি বা ভোটার কার্ডটা আপলোড করতে। এখানে আপলোড ফাইল অপশনে ক্লিক করে সেটা আপলোড করে দেবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। আর একটা কথা বলে দিই, এই যখন একটা করে ফ্যামিলি মেম্বারের কাজ হয়ে যাবে পার পেজ অনুযায়ী, তখন সেভ ড্রাফট করবেন। সেভ ড্রাফট করলে সুবিধা কী হবে, আপনি যে ডেটাটা এতক্ষণ ধরে ফিল করলেন সেটা সেভ হয়ে থাকবে। পরে যদি কখনো লগ আউট হয়ে যায় পেজ, তাহলে আবার যখন লগ ইন করবেন তখন এই জিনিসগুলো আপনাকে আর নতুন করে দিতে হবে না, এগুলো অলরেডি ফিল আপ হয়েই থাকবে। চলে আসছি নেক্সট পেজে। তাহলে প্রথম পাতায় শুধুমাত্র আপনাকে ভোটার কার্ড এবং আধার কার্ড আপলোড করতে হলো, আর কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপলোড করতে হবে, আর কিছু কিন্তু আপলোড করতে হচ্ছে না। আমি নেক্সট পেজে চলে আসছি। নেক্সট পেজে এই যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে। এনার ডিজিটাল রেশন কার্ড আছে, এটা আমি ইয়েস করছি। কি টাইপের কার্ড সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। এনার যে টাইপের কার্ড হবে সেটা সিলেক্ট করতে হবে, তারপর রেশন কার্ড নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে নেক্সট করতে হবে। মনে রাখবেন রেশন কার্ডও কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে না। তারপর বলা হচ্ছে অ্যাসেট ডিটেল বা হেড অফ দ্য ফ্যামিলির সম্পদ কতটা আছে।
এখানে প্রথমে বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির 3 বা তার অধিক পাকা ঘর আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনার পরিবারের কোনো ল্যান্ড আছে কিনা। ল্যান্ড মানে হচ্ছে জমি, ঠিক আছে, টোটাল মানে কৃষি অকৃষি সব মিলে টোটাল জমি কতটা আছে সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি থাকে ইয়েস করবেন, কেউ হয়তো বলবেন আমরা ভাড়া করে থাকি, আমরা তো নিজেদের ঘরে থাকি না, আমরা পরিবারও আলাদা, সেক্ষেত্রে নো করবেন। যদি থাকে এখানে জমির পরিমাণটা বসাতে হবে। এখানে যখন বলা হয়েছে আর মানে জমির রেকর্ড অনুযায়ী, এখানে কিন্তু বলেনি শুধুমাত্র বাস্তু বা কৃষি জমি, টোটাল কতটা জমি আছে সেই জমির পরিমাণটা এখানে বসাতে হবে। অবশ্য পোর্টসে আপলোড করার কিন্তু দরকার নেই। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে পরিবারের কারুর কোনো 4 চাকার গাড়ি আছে কিনা। বাই ডিফল্ট এটা নো থাকবে, যদি থাকে ইয়েস করবেন এবং কতগুলি গাড়ি আছে সেটা এখানে দিতে হবে। যদি 2টো গাড়ি থাকে 2টো এখানে সিলেক্ট করলেন, তারপর গাড়ির নাম্বারগুলো এখানে বসাতে হবে। যে গাড়ির নাম্বার হবে সেটা গাড়ির নাম্বার প্লেট দেখে এখানে বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। অবশ্যই এখানে ব্লু বুকও আপলোড করতে হচ্ছে না। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে স্বাস্থ্য বিমা আছে কিনা। বাই ডিফল্ট নো থাকবে, যদি ইয়েস করেন তাহলে কি ধরনের বিমা জিজ্ঞাসা করা হচ্ছে। নর্মালি গভর্নমেন্ট স্বাস্থ্য বিমা হচ্ছে একটাই, স্বাস্থ্যসাথী। এখান থেকে আমি স্বাস্থ্যসাথী সিলেক্ট করলাম, যেহেতু এই ব্যক্তির আছে আর কি, বা যদি কারো স্বাস্থ্যসাথী থাকে স্বাস্থ্যসাথী সিলেক্ট করলেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে, ইউআরএন নাম্বার যেটাকে বলে আর কি। স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আপলোড করার দরকার নেই, আশা করি বোঝাতে পারলাম। যদি দেখা যায় তাদের কোনো প্রাইভেট বিমা আছে, SBI বা স্টার হেলথ, এক্ষেত্রে শুধুমাত্র প্রাইভেট সিলেক্ট করলেই হবে। বাংলা ফর্মে বা অন্য ফর্মে মানে হাতে লেখা ফর্মে যেমন লিখতে হচ্ছে কত টাকার বিমা আছে, এখানে কিন্তু অত কিছু লিখতে হচ্ছে না। ব্যাস মোটামুটি এটা ফিল আপ হয়ে গেল। তারপর নেক্সট হচ্ছে বাদাতেও কিছু কিন্তু আপলোড করতে হচ্ছে না। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আয় কত। হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি আয়কর দেন কিনা জিজ্ঞেস করা হচ্ছে। যদি তিনি আয়কর দেন ইয়েস করবেন, মানে তার ইনকাম যদি যে নিয়ম আছে আর কি, লিমিটেশন আছে, যদি তিনি প্রচুর ইনকাম করেন তাকে হয়তো আয়কর দিতে হচ্ছে, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। বলে রাখি এখানে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ITR ফাইল করেন, তার ইনকাম হয়তো 4 লাখ 5 লাখ, মানে এতটাও বেশি ইনকাম নয় যে সরকারকে তাকে ট্যাক্স দিতে হয়, তিনি হয়তো শুধুমাত্র ITR ফাইল করেন, এক্ষেত্রে তিনি কিন্তু নো করবেন, ঠিক আছে। যদি তার এমনই বেশি ইনকাম হয় যে তাকে সরকারকে ট্যাক্স দিতে হয়, এক্ষেত্রে ইয়েস করবেন। অন্যথায় কোনো মহিলা উদ্যোগন হয়তো ITR ফাইল করে রেখেছে, তিনি ভাবছেন আমি তো ITR ফাইল করি, আমি হয়তো অন্নপূর্ণা যোজনা পাবো না, এটা কিন্তু ব্যাপার না। যদি আপনার ইনকাম অনেক হয়, আপনাকে ITR দিতে হয় বা আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, তখন কিন্তু এটা ইয়েস করতে হবে, অন্যথায় নো হবে। একবার জিজ্ঞেস করে হচ্ছে আপনার প্যান কার্ড আছে কিনা, যদি থাকে ইয়েস করে প্যান নাম্বারটা এখানে বসাতে হবে, কিন্তু প্যান কার্ড আপলোড করার দরকার নেই। তারপর জিজ্ঞেস করে হচ্ছে মোট বার্ষিক পারিবারিক আয়, মানে টোটাল ইনকাম কত 1 বছরে, এটা এখানে বসাতে হবে। পরবর্তী প্রশ্ন আসছে দ্য হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি কি টাইপের কাজ করেন। দেখুন একজন ব্যক্তি বিভিন্ন রকম কাজ করতে পারে, ঠিক আছে। তিনি সকালে বা সারাদিনে হয়তো তিনি গভর্নমেন্ট কোনো সেক্টরে কাজ করেন, সন্ধ্যার দিকে বসে হয়তো তিনি পার্ট টাইম ফোনে জব করেন, সেক্ষেত্রে আপনারা দুটোও সিলেক্ট করতে পারেন। বা তিনি হয়তো স্যালারি বা প্রাইভেট অফিসে কোনো কাজ করেন, তার হয়তো একটা দোকান আছে, তিনি পার্ট টাইম জব করেন, মানে এখানে যতগুলো আছে মোটামুটি তার মধ্যে থেকে সিলেক্ট করতে পারবেন। যদি কোনো কারো ছোট দোকানদার থাকে তাহলে নর্মালি সেকেন্ড অপশনটা চুজ করতে হবে, এরকম ব্যাপার। যদি কিছু বুঝতে না পারেন তাহলে আদার্স করে দেবেন, আর অন্যথায় যদি বেকার হন তাহলে আনএমপ্লয়েড করবেন। একবার জিজ্ঞেস করা হচ্ছে সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা কত, এটা কিন্তু এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। আপনি মানে হেড অফ দ্য ফ্যামিলি আর কি, এখন যেহেতু হেড অফ দ্য ফ্যামিলির সব কিছু ফিল আপ হচ্ছে, সেক্ষেত্রে ওই মেম্বার সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। পরবর্তী প্রশ্ন, আপনি কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, শহর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত স্থানীয় সংস্থার প্রাক্তন বা বর্তমান পদাধিকারী কিনা, মানে আপনি পার্টির সাথে কোনোভাবে যুক্ত কিনা। যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আপনি সরকারি পেনশন পান কিনা, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। কোনো পেনশনের সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না। তারপর জিজ্ঞেস করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি GST আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করে নেক্সট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি ভারতের বাসিন্দা কিনা, ঠিক আছে। যদি ভারতের বাসিন্দা হন তাহলে এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। যদি তিনি অন্য দেশের বাসিন্দা হন, এদেশে এসে CAA এর জন্য আবেদন করেছেন, তাহলে অ্যাপ্লাইড করবেন। যদি অন্য দেশ থেকে এসে এদেশের নাগরিকত্ব পেয়ে যান তাহলে ইস্যুড করবেন। ম্যাক্সিমাম যারা আমার ভিডিও দেখছেন সবাই হয়তো এদেশেরই বাসিন্দা, সেই জন্য এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। তারপর বলা হয়েছে 2026 SIR এ নাম যদি বাদ হয়ে থাকে তাহলে মামলাটি কি বিচারাধীন, প্রশ্ন করা হচ্ছে আপনি কি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। যদি আপনার নাম না বাদ গিয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল হবে। যদি আপনি হয়তো ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন এবং মামলাটি বিচারাধীন তাহলে ইয়েস করবেন। যদি দেখা যায় আমার মামলা আর বিচারাধীন নেই, আপনাকে রায় দিয়ে দেওয়া হয়েছে, তাহলে নো করবেন, ঠিক আছে। এখান থেকে যেটা সঠিক সেটা সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর চলে আসছি একদম শেষ অপশন, সরকারি প্রকল্প বা গভর্নমেন্ট স্কিম। এখানে জিজ্ঞেস করা হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে। দেখুন বলা হয়েছে কিন্তু ডিবিটির মাধ্যমে। যদি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তবেই কিন্তু এখানে আপনাকে ইয়েস করতে হবে। যদি আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে না পান তাহলে কিন্তু নো করবেন। অবশ্য যদি এখানে ইয়েস করেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। দেখুন বলা হয়েছে এখানে, দেখুন এখানে দেখাচ্ছি যেমন কন্যাশ্রী প্রকল্প, আবার জয় জোহার, ঐক্যশ্রী, এরকম বিভিন্ন অপশন আছে।
লক্ষ্মীর ভান্ডার, মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার, তারপর জয় জোহার, ঐক্যশ্রী, কন্যাশ্রী, এই জিনিসগুলো কিন্তু ডিবিটির মাধ্যমে দেয় না, ট্রেজারি থেকে দেয়। তাই এগুলো কিন্তু হবে না। একমাত্র পিএম কিষানই ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে, যদি সেটা পান সেটা এখানে লিখবেন। তারপর জিজ্ঞেস করছে অপটেড আউট করতে চান কিনা, মানে ধরুন আপনি এখানে কোনো একটা সুযোগ সুবিধা পাচ্ছেন, দেখা গেলো এইটাই আপনি হয়তো পাচ্ছেন, তাও আমি একটা সিলেক্ট করলাম। এবার মনে হলো হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি এইটার আর সুবিধা নিতে চান না, তাহলে এখানে ইয়েস করতে হবে। তাহলে কি হবে, এই যে সুবিধাটা আপনি পেতেন এটা বন্ধ হয়ে যাবে। আর যদি এটা নো করে তাহলে কিন্তু এটা চলতে থাকবে। এটা কিন্তু একটু দেখে শুনে করবেন। যদি দেখা যায় এই হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের অন্য কোনো মেম্বার হয়তো অনেকগুলো সরকারি সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডেবিটের মাধ্যমে, সেক্ষেত্রে অ্যাড আনাদার স্কিম করবেন। এই সেকেন্ড স্ক্রিনের নাম দেবেন, যেটা তিনি বন্ধ করতে চাইছেন না চালু রাখতে চাইছেন, এখান থেকে সিলেক্ট করবেন। যদি চালু রাখতে চান নো করবেন, যদি বন্ধ করতে চান ইয়েস করবেন। এখানে সব ডিটেল ফিল হয়ে গেল। সব কিছু যখন করবেন না একবার পরে সেভ রাফট করে নেবেন, তাহলে কিন্তু জিনিসগুলো সেভ হয়ে থাকবে। তারপর এখানে সবকিছু ফিল হয়ে গেল, মানে হেড অফ দ্য ফ্যামিলি সবকিছু ডিটেল ফিল হয়ে গেল। এখানে দেখুন একদম শেষ অপশন চলে এসেছি, এখানে হেড অফ দ্য ফ্যামিলির সবকিছু কাজ কমপ্লিট। এরপর আমি নতুন একজন মেম্বারকে অ্যাড করব। আমি অ্যাড মেম্বার পড়ছি। এখানে প্রথমে জানতে যাওয়া হচ্ছে নতুন যে মেম্বার অ্যাড হচ্ছে তিনি প্রাপ্তবয়স্ক নাকি শিশু। যদি তিনি প্রাপ্তবয়স্ক হন মানে 18+ হয়ে থাকেন তাহলে অ্যাডাল্ট পড়বেন, অন্যথায় শিশু পড়বেন। এবং নর্মালি 3 টাইপের মেম্বার হয়, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মহিলা যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন বা বয়স যদি 60-এর অধিক হয়ে থাকে তাহলে তিনি পাবেন না, আর একটা হচ্ছে শিশু। তাই একটা ফর্মের মধ্যে এই 3 টাইপের মেম্বারের নাম কি করে আপনারা অ্যাড করবেন সেটাই আমি দেখাবো। এবার আমি একজন মহিলাকে সিলেক্ট করে নিচ্ছি যিনি হয়তো অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, তার বয়স 25 থেকে 60-এর মধ্যে। প্রথমে আধার অনুযায়ী তার কি নাম আছে সেটা এখানে দিতে হবে। পরিবারের প্রধানের সাথে তার কি সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে। আমি এখানে স্ত্রী সিলেক্ট করলাম, আমি তার এখান থেকে নাম দিয়ে দিচ্ছি সীতা পাল, রামপাল, তার স্ত্রী সীতা পাল, এটা আমি দিয়ে দিলাম। তারপর তার ডেট অফ বার্থ এখান থেকে চুজ করবেন, লিঙ্গ এখান থেকে আমি ফিমেল চুজ করছি। তারপর তার ক্যাটাগরি কি আছে এখান থেকে চুজ করতে হবে, মানে ক্যাটাগরি ব্যাপারটা কি দেখুন, আপনার যে পরিবারে বিয়ে হয়েছে সেই পরিবারের ক্যাটাগরি তো আপনার হবে না। দেখা গেল কোনো এসসি মহিলার হয়তো বিবাহ হয়েছে কোনো জেনারেল কাস্ট পরিবারে, ঠিক আছে, তার মানে তিনি যে জেনারেল কাস্ট পরিবারে বিয়ে হলেন তিনি কিন্তু জেনারেল হয়ে গেলেন না, তিনি কিন্তু বাই বার্থ মানে তার বাবা মায়ের সূত্রে তিনি কিন্তু এসসি রইলেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে এখানে এসসি চুজ করতে হবে, মানে আপনার যে কাস্ট হবে সেটাই চুজ করবেন। তারপর আধারের সাথে ফোন নাম্বারটা এখানে পুট করতে হবে। তারপর সেই ব্যক্তি মানে এই যে মেম্বার 2 হচ্ছে আর কি, সেই মেম্বার 2 হ্যান্ডিক্যাপ কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, ঠিক হেড অফ দ্য ফ্যামিলির মতো তার ডিটেল এখানে ফিল করতে হবে, অন্যথায় নো করবেন। তারপর আধার কার্ডের বিবরণ এখানে জানতে চাওয়া হচ্ছে, আধার নাম্বারটা এখানে পুট করতে হবে। আধার নাম্বার পুট করার পর আধার কার্ড আপলোড করতে হবে। একই রকমভাবে ভোটার কার্ড নাম্বার এখানে পুট করবেন। তারপর বিধানসভার নাম এখান থেকে চুজ করবেন, তারপর পার্ট নাম্বার এখানে বসিয়ে দিয়ে নেক্সট করবেন। আধার কার্ড এবং ভোটার কার্ড দুটো জিনিসই কিন্তু আপলোড করতে হবে পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। অবশ্যই এখানে হেড অফ দ্য ফ্যামিলি যেমন ঠিকানা পুট করতে হয়েছিল এটা কিন্তু এখানে আলাদা করে পুট করতে হবে না, ঠিকানা শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে। অবশ্য অনলাইন ফর্মে কিন্তু একটা সমস্যা আছে, এই সমস্যাটা হচ্ছে এটাই, যদি কোনো মেম্বারের বয়স 18 বছরের বেশি হয় এবং তার যদি ভোটার কার্ড না হয়ে গিয়ে থাকে, আপনারা এই ভোটার কার্ড নাম্বার যেখানে স্টার মার্ক দেওয়া থাকে এখান থেকে আপনি নেক্সট করতেই পারবেন না। মানে 18 বছরের মেম্বার হলে প্রত্যেকেরই ভোটার কার্ড থাকতেই হবে, এটা কিন্তু বলা হচ্ছে। দেখুন এখানে বলা হচ্ছে ভোটার কার্ড নাম্বার 18 বছর যদি বা তার বেশি হয় অবশ্যই কিন্তু আপলোড করতে হবে বা ভোটার নাম্বার দিতেই হবে। তাই আপনার পরিবারে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে তার 18 বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড নেই, তাহলে কিন্তু তার নাম এখানে অ্যাড করা যাবে না, কারণ ভোটার কার্ড ছাড়া আপনি প্রসেস করতেই পারবেন না। মেম্বার 2 যিনি আছেন তার স্বাস্থ্য বীমা আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন। তারপর কি টাইপের বীমা সেটা সিলেক্ট করতে হবে। প্রথম ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে আমি সিলেক্ট করেছিলাম স্বাস্থ্য সাথী, সেই জন্য এটাই সিলেক্ট করতে হবে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, দেখা গেল পরিবারের প্রধান যিনি আছেন তার নামে হয়তো স্বাস্থ্য সাথী আছে, পরিবারের সেকেন্ড মেম্বার যিনি আছেন এই স্বাস্থ্য সাথী কার্ডে তার নাম হয়তো নেই, এক্ষেত্রে কিন্তু এটা নো করে দেবেন। যদি ওই একই স্বাস্থ্য সাথী কার্ডে তার নাম থাকে তবেই ইউজ করবেন, অন্যথায় নো করবেন। অথবা তার যদি অন্য কোনো কার্ড থেকে থাকে আর কি সেটাও তিনি করতে পারেন, অন্যথায় নো করবেন। আমি নেক্সট পড়ছি, নেক্সট পড়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে এই ব্যক্তি মানে মেম্বার 2 তিনি আয়কর বা পিছলার পর দেন কিনা, যদি দেন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। প্যান কার্ড আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এটাও হ্যাঁ অথবা না উত্তর দেবেন, কিছু আপলোড করতে হচ্ছে না। তিনি কি কাজ করেন জিজ্ঞাসা করা হচ্ছে, এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন। হায়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে এই হেড অফ দ্য ফ্যামিলির মতো একই, তিনি কোনো পার্টিগত কাজে যুক্ত আছেন কিনা, এগুলো হ্যাঁ অথবা নাই উত্তর দেবেন। সরকারি পেনশন পান কিনা ওই মহিলা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, যদি হ্যাঁ করেন তাহলে তো উনি টাকা পাবেন না অন্নপূর্ণা যোজনার, অন্যথায় নো করবেন এটা। পার্টি কোথায় লিখবেন সবসময়। তারপর ওই মহিলা জিএসটি আছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, এটাও আমি নো করছি যেহেতু এই মহিলার নেই। তারপর সরাসরি নেক্সট করছি। অবশ্য বলে রাখি এখানে পেশাদার কোড দেন কিনা বা নেচার অফ এমপ্লয়মেন্ট কি টাইপের কাজ করেন এর পাশে দেখুন স্টার মার্ক দেওয়া নেই, যেমন প্যান কার্ডের পাশে স্টার মার্ক দেওয়া আছে, এগুলোতে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। তাই এগুলো আপনি যদি স্কিপ করেও যান মানে ফিল আপ যদি নাও করেন অসুবিধা নেই। তারপর একই রকমভাবে টিএ তে আবেদনের স্থিতি জানতে চাওয়া হচ্ছে,
মানে উনি CAA-তে আবেদন করেছিলেন কিনা। যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন, যেটা আমি হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে একই বললাম, এর ক্ষেত্রেও একই প্রযোজ্য হবে। আমি এক্ষেত্রেও কিন্তু সবকিছু এটা নো করছি। তারপর দেখা গেল যে মহিলা হয়তো অ্যাপ্লাই করবে আর কি অন্নপূর্ণা যোজনায়, তার নাম হয়তো SIR-এ আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বাদ চলে যাচ্ছে এবং তিনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, কিন্তু বলা হয়েছিল অ্যাপিল যারা করবে তারাও কিন্তু টাকা পাবে। দেখা গেল এই মহিলারা অ্যাপিল করেছেন, অ্যাপিলের ফলাফল হয়তো আসেনি, তাহলে এটাতে ইয়েস করবেন। তারপর আমি নেক্সট করছি। তারপর চলে আসছে একদম শেষ অপশন, আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ আমি আবেদন করতে চাইছি। যদি বয়স আপনার 25 থেকে 60 হয় এবং তিনি যদি ফিমেল হন তবেই কিন্তু এই অপশনটা আসবে। কোনো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই অপশনটা কিন্তু আসবে না। এখানে উনি যদি আবেদন করতে চান হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। এখানে খেয়াল করে দেখুন আমি কিন্তু লিখেছি ওনার মামলা বিচারাধীন আছে, তা সত্ত্বেও কিন্তু ওনার নাম এসছে এখানে। এখানেও সেকেন্ড মেম্বারে সব কিছু ডিটেল ফিল হয়ে গেল। আমি সেভ ড্রাফট করছি। এবারে বলে রাখি এই পরিবারে যদি আরও কোনো মহিলা থাকে যার বয়স হয়তো 25 থেকে 60, তিনিও হয়তো আবেদন করার যোগ্য, তাহলে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করে তার ডিটেল এখানে ফিল করতে পারবেন একই রকমভাবে। তাই একই জিনিস বারবার বলে আপনাদের আমি আর বিরক্ত করছি না। তারপর চলে আসছি এমন একজন মেম্বারের যার বয়স এখনও 18 হয়নি, তিনি হচ্ছে শিশু। 18 না হলেই কিন্তু তাকে শিশু ধরা যেতে পারে, কারণ আমি এখানে দেখুন অ্যাডাল্ট এজ ইন ইন্ডিয়া এখানে লিখে সার্চ করছি, এখানে দেখুন বলা হয়েছে 18 বছর বা তার বেশি হলে তবেই কিন্তু তাকে অ্যাডাল্ট বলা যেতে পারে, যেটা ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্ট 1875-এ বলা হয়েছিল। 18 বছর বা তার বেশি হলে তাকেই কিন্তু অ্যাডাল্ট বলা যেতে পারে, যেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাচুরিটির বয়স। অন্যথায় যদি 17 বছরের বয়স হয় তাকে কিন্তু শিশুই ধরতে হবে। এখানে এবার তথ্যগুলো দিতে হবে। প্রথমে আধার অনুযায়ী নাম সেই শিশুর, পরিবারের প্রধানের সাথে তার কি সম্পর্ক সেটা দিতে হবে, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি কি আছে সেটা সিলেক্ট করতে হবে। আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার দিতে হবে, যদি না থাকে ওই শিশুর ফোন তাহলে দেওয়ার দরকার নেই, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। হ্যান্ডিক্যাপ সেটাও না দিলেও হবে, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। তারপর দিতে হবে আধারের বিবরণ, যদি আধার কার্ড থাকে ওই শিশু তাহলে দিতে হবে, যদি না থাকে নেক্সট করে দেবেন। তবে হ্যাঁ এখানে একটা কথা বলে দিই, কোনো শিশুর বয়স যদি 5 বছরের বেশি হয়ে যায় তাকে কিন্তু আধার কার্ড তৈরি করতেই হবে এবং আধার নাম্বার এখানে পুট করতে হবে। এই আধার কার্ডের পাশে স্টার মার্কটা ততক্ষণ অবধি আপনারা আসবে না যতক্ষণ আপনার শিশুর বয়স 5 বছরের নিচে। যেই 5 বছর একদিন হয়ে যাবে এখানে কিন্তু আধারের পাশে স্টার মার্ক দিতে হবে, তখন আধার নাম্বার পুট করে সেটা আপলোড করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ওই শিশুর স্বাস্থ্য বীমা আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আবার আমি নেক্সট করছি। ওই শিশুর কোনো ইনকাম বা প্রফেশন নেই, সেই জন্য এখানে সব কিছু ইনঅ্যাক্টিভ আছে। আবার আমি নেক্সট করছি। যেহেতু এই একজন শিশু, সে CAA বা ট্রাইব্যুনাল কোনোটাতেই অ্যাপ্লাই করছে না, এগুলো আপাতত কিছু ফি করার দরকার নেই। আবার নেক্সট করছি। তারপর দেখা যাচ্ছে সেই শিশু কোনো ODBT-র মাধ্যমে সুবিধা পাচ্ছে কিনা। যেহেতু সে শিশু, সে আর কি পাবে, যদি পায় তাহলে ইয়েস করতে হবে একই রকমভাবে, অন্যথায় নো করে আবার নেক্সট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ওই শিশু যদি পড়াশোনা পড়ে আর কি, কোন ক্লাসে পড়ে, যদি যে ক্লাসে পড়ে আর কি সেটা সিলেক্ট করবেন। তারপর বিদ্যালয়ের নাম এবং এই টাইপের বিদ্যালয়, প্রাইভেট না সরকারি, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ওই শিশুর টিকাদান হয়েছে কিনা, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। অবশ্যই এখানে পোলিও বই কিন্তু আপলোড করতে হচ্ছেন। তারপর আবার সেভ ড্রাফট করবেন। ব্যাস, মোটামুটি সব ডিটেল কিন্তু এখানে ফিল হয়ে গেল। এরপর যদি আরও মেম্বার হয় সেই মেম্বারদের নাম আপনারা অ্যাড করতে পারবেন। এখানে সব কিছু ডিটেল ফিল হয়ে যাওয়ার পর ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন একটি ঘোষণাপত্র বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে আপনি যেগুলো বলছেন বা আপলোড করেছেন কোনো শর্ত আপনি বাদ দেননি। যদি কিছু ভুল বা মিথ্যা প্রমাণিত হয় তাহলে সামাজিক সুরক্ষা প্রবিধাসম বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, এখানে আপনাকে এই অপশনটাই টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে, একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। ব্যাস এইটুকুই। এটাই আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে বা মোবাইলে ছবি তুলে রাখতে হবে। কোনোরকম ফর্ম মানে আমি যেটা ফিল আপ করলেন সেই ফর্ম কিন্তু কিছু বেরোবে না। স্ট্যাটাস কি করে দেখবো, স্ট্যাটাসও কিন্তু এখান থেকে দেখার কোনো অপশন নেই। একবার ফর্ম সাবমিট হয়ে গেলে সেটা কিন্তু আপনি আর এডিটও করতে পারবেন না। এবার হ্যাঁ বলতে পারেন অন্য ফোন নাম্বার দিয়ে লগ ইন করে যদি আবার ফর্মটা ফিল আপ করি, যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে, দেখুন সেটা কি হবে সেটা আমিও বলতে পারছি না, কারণ আমি সরকারি অফিসার নই, আমি ভেরিফিকেশনও করবো না। তাই কি হবে সেটা আমি বলতে পারছি না। তাই আমার মনে হয় ফর্ম ফিল আপ যখন করবেন দেখে শুনে ভালোভাবে ফিল আপ করবেন। এটা তো কোনো পরীক্ষা হচ্ছে না যে এই টাইমের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ভুল হয়ে গেলে কিছু করার নেই। যেহেতু হাতে এনাফ সময় আছে, আপনি যতটুকু জানেন ততটুকু ফিল আপ করে সেভ ড্রাফট করে রাখুন, পরে আবার লগ আউট করে দিন। আবার যখন কিছু মনে করবে আবার লগ ইন করে তারপর থেকে কাজ করুন। বা যেটা সেভ ড্রাফট করে রেখেছেন সেটাও তো আপনি চেঞ্জ করতে পারবেন, এটা তো কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে ব্যাপার। আর অনলাইনে ফর্ম একবার ফিল আপ হয়ে গেলে কোথাও কিন্তু জমা দিতে হবে না। আপনার ফর্মের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হলো ওটা আপনার কাছে রয়ে যাবে, ওটাই আপনি পরে যদি স্ট্যাটাস দেখার অপশন দেয় চেক করে দেখতে পারবেন। ব্যাস এইটুকুই। অনলাইনে করলে এটাই সুবিধা, কোনো রকম ফর্ম কিন্তু আপনাকে তুলতে হচ্ছে না। এবার এই ট্যাগটা ডকুমেন্টসকে আপনারা কি করে একই পেজের মধ্যে স্ক্যান করবেন সেটা দেখিয়ে দেবো। এটা মোবাইল থেকেই করতে পারবেন, যে স্ক্যানারই সবসময় প্রয়োজন, প্রিন্টার বা স্ক্যানার এটার কিন্তু প্রয়োজন নেই।
সেই জন্য আমি এখানে একটি অ্যাপ ডাউনলোড করে নিয়েছি ID/বিজনেস কার্ড। এরকম দিকে সার্চ করলে এই টাইপের আইকন যুক্ত একটি অ্যাপ পেয়ে যাবেন। এটা আমি আপাতত ওপেন করছি। ওপেন করে সঙ্গে সঙ্গে এই টাইপের একটি ইন্টারফেস দেখতে পাবেন। মনে রাখবেন ভোটার কার্ড বা আধার কার্ড যেগুলো ছোটো হয়, ভোটার কার্ড তো বটেই, ভোটার কার্ডের কিন্তু দুটি আপনাকে আপলোড করতে হবে, মানে দুই দিকেই আপলোড করতে হবে। এবার সেক্ষেত্রে ক্যামেরায় আলাদা আলাদা করে ছবি তুলে সেটাকে ওয়েবসাইটে গিয়ে সেট করা, সেটা তো একটা অসুবিধার ব্যাপার। এখানে আপনাকে একটা অ্যাপের মধ্যেই সব কিছু আপনি করতে পারবেন। এখানে দেখুন একটা পেজ দিয়ে আছে, ওপরের দিকে অ্যাড ইমেজ এবং নিচের দিকে অ্যাড ইমেজ একটা অপশন আছে। আমি আপাতত ওপরের অ্যাড ইমেজ অপশনটায় ক্লিক করছি, তারপর কুইক স্ক্যান এই অপশনে ক্লিক করছি। এখানে ক্যামেরা ওপেন হয়ে গেল। ধরা গেল যে এই যে আমি জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোটার কার্ড এবং ভোটার কার্ডের এটা সামনের দিক, ঠিক আছে। আমি এইটার উপর ক্যামেরাটা রেখে অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে। আমি এটা ক্যাপচার করলাম। এবার যতটুকু অংশ তারপর অটোমেটিক ক্যাপচার হয়ে গেল, তারপর এটা নেক্সট করবেন। নেক্সট করার পর এবার এই অ্যাড ইমেজ বলে একটা নিচে অপশন আছে, সেকেন্ড অপশনটা এটা ক্লিক করে আবার আমি কুইক স্ক্যান করব। এরপর আমি পেজটাকে পুরোটা দিচ্ছি। এবার পেছন দিক যেটা আছে সেটাও স্ক্যান করতে হবে। এটাও আমি ক্যাপচার করে নিচ্ছি। ঠিক যতটুকু অংশ দরকার না ততটুকু অংশই এখানে ক্যাপচার হয়ে যাবে এবং সুন্দরভাবে হয়ে যাবে। এরপর আমি নেক্সট করছি। এখানে দেখুন দুটো ক্যাপচার হয়ে গেল। এবার ইমেজ সাইজ আপনি এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। তারপর ইমেজ স্পেস মানে দুটো ছবির মধ্যে যে গ্যাপিং আছে এইটাও আপনি ছোটো বড়ো করতে পারবেন। ব্যাস এইটুকুই। আমি এই দুটো মোটামুটি একটুখানি অ্যাডজাস্ট করে নিয়ে সেভ অ্যাজ পিডিএফ করছি। দেখুন এটা পিডিএফটা রেডি হয়ে গেল এবং 200 KB মধ্যেই কিন্তু চলে এলো। যদি দেখা যায় যে সাইজ বড় হয়ে গেছে তাহলে আপনারা একটু ইমেজের সাইজটাকে ছোটো করে নেবেন, তাহলে দেখবেন 200 KB মধ্যে চলে আসবে। এটা A4 পেজে একটা পেজের মধ্যেই দুটো চলে এলো। আবারও বলছি, যদি দেখেন যে ছবির সাইজ বড় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ছবির সাইজ দুটো একটু ছোটো করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা এটা শেয়ারও করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। আমি আপাতত ডাউনলোড করছি। এখানে খেয়াল করে দেখুন এটা হচ্ছে সেই ইমেজ, ওপরের দিক এবং নিচের দিক একটা পেজের মধ্যেই চলে এলো। কোনো রকম স্ক্যানার প্রিন্টার কিচ্ছু দরকার নেই, মোবাইল থেকেই কিন্তু খুব সহজে হয়ে যায় এবং 200 KB মধ্যেই হয়ে যাবে। এইভাবেই আপনারা খুব সহজে অন্নপূর্ণা যোজনার জন্য বা যে কোনো ফর্ম ফিল আপের জন্য যে কোনো ডকুমেন্টসের বোথ সাইড কিন্তু এইভাবে স্ক্যান করতে পারবেন পিডিএফ ফর্মেটে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।